বাজেটের আগে এই দুটি স্টকে আমি সুইং ট্রেড করেছিলাম এবং সেই পজিশনটা এখনও ধরা আছে। কি সেই পজিশন, কি সেই দুটো স্টক, তা নিয়ে আলোচনা করব। স্টকের পিছনে নেওয়ার কারণটা কি সেটার উপর বেশি ফোকাস থাকবে, কারণ দুটো যে স্টক নিয়েছি তার মধ্যে স্পেশালি একটা স্টকে নেওয়ার কারণ কিন্তু সম্পূর্ণ অন্যরকম, মানে টেকনিক্যাল ছাড়াও আরও অন্যান্য কারণ আছে। আমরা সাধারণত সুইং ট্রেড যখন করি সেখানে শুধু টেকনিক্যালের উপর ফোকাস করি, ব্যাস মানে ওইটুকুনি থাকি। কিন্তু তার সাথে আমি যেটা বারবার বলি, পারিপার্শ্বিক পরিস্থিতি বা অন্য যে থার্ড ফ্যাক্টরগুলো থাকে সেগুলো মাঝে মাঝে ইগনোর করে যাই। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি টেকনিক্যাল তো আলোচনা করবই, তার সাথে সাথে যে অন্যান্য দিকগুলো আমি আমার পার্সোনাল সুইং ট্রেডিংয়ের সময় মাথায় রাখি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তো আগে চার্টে সেই দুটো স্টক নিয়ে আপনাদের পুরো টেকনিক্যাল থেকে শুরু করে পুরো যে অন্যান্য ব্যাপার সেগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপরে আমি এই ভিডিওতেই আমার ব্রোকারের অ্যাকাউন্টে গিয়ে সেখানে আপনাদের সাথে শেয়ার করব যে কত শেয়ার বা কত টাকার ইনভেস্টমেন্ট, প্রায় মোটামুটি 15 লাখ টাকার মতো সেখানে সুইং ট্রেডিংয়ের জন্য অ্যাট রিস্ক আছে। তো অ্যাট রিস্ক মানে হ্যাঁ, মানে আপনি যখনই পয়সা ট্রেডে যাচ্ছেন তখন তো একটা রিস্ক থাকেই, তাই জন্যই কথাটা উচ্চারণ করলাম। কিন্তু সেই ব্যাপারটা আছে, তো সেটাও আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। জানেন এই চ্যানেলেই শুধুমাত্র ট্রান্সপারেন্টলি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র লার্নিং এবং এডুকেশনাল পারপাসের জন্যই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কোনো স্টকের ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, বাই সেল হোল্ড রেকমেন্ডেশন কিচ্ছু নয়, ঠিক আছে? তো চলুন শুরু করি। প্রথমেই একটু ভূমিকাটা দিয়ে নেওয়া জরুরি, কারণ কয়েকদিন আগে, জাস্ট 2-3 দিন আগে আমি বাজেটের আগে স্টকের এই স্টকগুলোর উপর নজর রাখছি বলে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করেছিলাম। সেটা পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভিডিওর মাধ্যমে সেই ওয়াচ লিস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই জন্যই চ্যানেলকে লাইক করে রাখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, নইলে এই ভিডিওগুলো মিস হয়ে যাবে। এবং এই যে দুটো স্টক আমি চুজ করেছি সেই দুটো স্টক কিন্তু এই ওয়াচ লিস্টের মধ্যেই। বলে রাখা ভালো এখানে, অলরেডি আমি আরও অন্য দুটো স্টকে কিন্তু অলরেডি সুইং আমার চলছে। সেটা এক হচ্ছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে মোটামুটি 75,000 টাকার মতো আমার সুইংয়ের জন্য আছে, যেখানে 3,300 টাকার মতো পজিটিভে চলছে। আরেকটা হচ্ছে হ্যাল, যেখানে অল্প কিছু সংখ্যক টাকা আছে, 20,000 টাকার মতো, সেখানে 580 টাকার মতো লসে চলছে, হরে ধরে প্রফিটেই আছি। ঠিক আছে, এই ভিডিওতে আরও এক্সট্রা যে দুটো স্টক আমি যে ওয়াচ লিস্ট থেকেই চুজ করেছি সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথম যে স্টকটা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার নাম আগে বলি, তার নাম হলো এলএনটি। এলএনটি বহু বহু প্রচলিত, মানে আমার মুখে বা আমার চ্যানেলে এলএনটির নাম আপনারা প্রচুর শুনে থাকবেন। ঠিক আছে, আমি ডেলি চার্টে আসি। ডেলি চার্টে সুন্দর দেখুন হায়ার হাই হায়ার লো তৈরি করে ও কিন্তু উপরের দিকে সুন্দর একদম মুভমেন্ট করে কিন্তু যাচ্ছে। গিয়ে আবার একটু সাপোর্টে এসেছিল এইখানে, এই সব জায়গায় যেখান থেকে আগে ব্রেকআউট দিয়েছিল সেই সব জায়গার সাপোর্টে আছে, মুভিং অ্যাভারেজের সাপোর্টে আছে। তারপর কিন্তু সেখান থেকে একটু বাউন্স ব্যাকের লক্ষ্যটা দিয়েছে, এবং যেই বাউন্স ব্যাকের লক্ষণটা দিয়েছে মানে একটু সাপোর্টকে সাপোর্ট হিসেবে স্টকটা মনে করেছে, তারপর কিন্তু আমি পজিশনে এন্ট্রি করি। ঠিক আছে, তাহলে টেকনিক্যালসটা কি হলো? হ্যাঁ, সাপোর্টে আছে, একটা বুলিশ স্টক হায়ার হাই হায়ার লো করছে, তারপর সে সাপোর্টে এসেছে, সাপোর্ট থেকে মুভমেন্ট উপরে যাওয়ার একটা প্রবণতা দেখিয়েছে। সাপোর্ট তো আমি আপনি ভাবলেই হবে না, সাপোর্ট কি স্টকটা নিজে মনে করছে? দেখে মনে হচ্ছে যেন হ্যাঁ এই লেভেলটা ও সাপোর্ট হিসাবে মনে করছে, যেটা আপনার 3,540-এর কাছাকাছি ধরুন, সরি, ক্লোজিং বেসিসে। তো 3,540-এর সাপোর্ট ভেবে ও কিন্তু উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখিয়েছে। যখন দেখাচ্ছে তখন কিন্তু আমি এইসব জায়গাতেই পজিশনটা নিই। টু বি স্পেসিফিক, ধরুন 3,588 টাকায় আমার পজিশন নেওয়া আছে। আমি ব্রোকারের অ্যাকাউন্টে দেখাবো সব কিছু, কটা স্টক নেওয়া আছে সব কিছু বলবো। একটু ধৈর্য ধরে এই ব্যাপারটা বোঝার একটু চেষ্টা করুন। তো এইখানে পজিশনটা নিই, ঠিক আছে? এইসব ক্ষেত্রে স্টপ লস কোথায় হবে আপনাদের প্রশ্ন থাকবে। স্টপ লস এই যে এখানে বললাম সাপোর্ট নিয়ে মোটামুটি মনে হচ্ছে সেই সব জায়গায় একটা মতন আমাদের স্টপ লস রাখতে হবে। এইবার টেকনিক্যালসটা তো ঠিক আছে, টেকনিক্যালসটা আপনারা যারা মোটামুটি একটু বাজারের সাথে যুক্ত আছেন বুঝতে পারবেন, এতে অত বেশি কিছু হাতি ঘোড়া ব্যাপার নেই।
যেইটা ব্যাপারটা মেন সেটা হচ্ছে প্রায় আমি আমি প্রায় না আমি 400খানা এলএনটির কিন্তু পজিশন হোল্ড করছি, 400টা স্টক। 400টা স্টক মানে প্রায় আমি যে পজিশনটা ক্যারি করছি সেটা 14.5 লাখের কাছাকাছি, 14 লাখের উপরে। কেন এই বেশি সংখ্যক পজিশনটা নিয়েছি সেটা একটা ফ্যাক্টর জানা। সেটা হচ্ছে এলএনটির প্রতি একটা দেখুন, টেকনিক্যাল ছেড়ে দিন, বাদ বাকি এলএনটি একটা লার্জ ক্যাপ স্টক, প্রথম কথা। ইনফ্রাস্ট্রাকচারের উপর সরকারের যে একটু এখন যে নজর থাকবে ভোটের মরশুমে সেটা বোঝা যায়। তাছাড়া সরকারের নজর থাকুক বা না থাকুক, এলএনটিকে বাদ দিয়ে কিন্তু ভারতের গ্রোথ ভাবাটা আমার মনে হয় ঠিক হবে না। ভারতের যেই সব জায়গায় দেখেন, সেই মেট্রো রেলওয়ে থেকে শুরু করে বলুন, যে কোনো রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে যে কোনো বড় বড় মানে প্রজেক্ট বলুন, এইসব ইনফ্রাস্ট্রাকচার, ইভেন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও, ডিফেন্সেও তারা একটু আছে। তো সব জায়গায় এলএনটি কিন্তু একটা মানে দারুণ নাম। মানে আমি এটা বলতে চাইছি, মানে এই স্টকটা নিয়ে রাতের বেলা কিন্তু আরামসে ঘুমানো যায়। এই নয় যে এটা মিড ক্যাপ বা স্মল ক্যাপ জাতীয় কোনো স্টক যেটা নিলাম, আমি জানি না যে কালকে তার ভবিষ্যৎ কি হবে বা এক মাস বাদে ভবিষ্যৎ কি হবে। এলএনটি যদি কাল পরশু নাও চলে, এটাও আমি জানি যে আগামী দিনগুলোতে বা আগামী 6 মাস বা 1 বছরে ভবিষ্যৎ কিন্তু ঠিকই আছে। আমি ট্রেডিং এর পার্সপেক্টিভে বলছি, নট ফর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের জন্যও তো এলএনটি মানে মানে অবিশ্বাস্যভাবে ভালো, ঠিক আছে, আপাতত ভালোই। এলএনটি খারাপ তো কখনো ছিল না। তো সেই অর্থেই বলছি। সুতরাং এই এই যে একটা ফ্যাক্টর, এটা কিন্তু টেকনিক্যালের ছাড়াও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আমাকে দেয় বা অ্যাডেড কনফিডেন্স আমাকে দেয় যখন আমি কোনো স্টকে সুইং ট্রেড করি বা ইনভেস্টমেন্ট করি, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু একটু আমি মাথায় রেখেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো ফার্স্ট স্টক। চলুন এবার সেকেন্ড স্টকে আসি, সেটা নিয়ে আলোচনা করি। সেকেন্ড স্টকে যাওয়ার আগে যদি আপনাদের এই যে আমার প্রয়াসটা ভালো লাগে, যেখানে আমি শুধু ওই আপনাদের সাথে ওয়াচ লিস্ট কিছু শেয়ার করেই চলে যাই না, যে বাজেটের আগে এই স্টকগুলোর উপর নজর রাখুন, এরকমভাবে আমি চলে যাই না। আমার চ্যানেলে কিন্তু যে স্টকগুলো বলি তার মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিছু স্টকে আমি নিজের টাকা লাগিয়ে ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেড অবশ্যই করি। এ থেকে বোঝা যায় যে কনভিকশন থাকলেই আমি আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করি। নাহলে আমি অনেক ভিডিওই দেখি যে হ্যাঁ এই স্টকগুলো কিনে নিন, এগুলো ভালো হবে, এই হবে, এইসব বলা হয়, কিন্তু সে নিজে সেখানে করে না। তো এইগুলো আমার কিন্তু একটু মনে হয়েছিল আমার চ্যানেল শুরু করার সময় থেকেই, যে আমার চ্যানেলটা একটু অন্যরকম রাখবো, যেখানে আমি যদি কিছু শেয়ার করি তার থেকে, হ্যাঁ সবকটা শেয়ারে ইনভেস্টমেন্ট বা সুইং করা অবশ্যই সম্ভব নয়, তার থেকে অ্যাটলিস্ট 20% বা 30% শেয়ারে যাতে আমি নিজে করি। অলরেডি পিএনবি এবং হ্যালে আমি আপনাদের সামনেই করেছি, এখন তো আরো এলএনটিতেও করলাম। আরেকটা স্টক নিয়ে বলবো, ঠিক আছে। তো এই প্রয়াসকে যদি ভালো লাগে, যেখানে আমার ভিডিওর নোটিফিকেশনও আপনার কাছে চলে আসবে, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার মোটিভেশনটা একটু বাড়াবেন এবং ভিডিওকে অবশ্যই একটু লাইক করে দেবেন, এইটুকুনি আশা রাখতে পারি। তাহলে আগামী দিনগুলোতে আরও যখন নতুন আমি কিছু ট্রেড নেব, তার কার্যকারণ সব কিছু জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, বা ওয়াচ লিস্টটাও আপডেট করলে তাও আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলুন শুরু করি নেক্সট স্টক। আর অবশ্যই একটু কমেন্ট করবেন যে এই সিরিজটা আপনাদের কেমন লাগছে, এবং মিউচুয়াল ফান্ড নিয়েও আমার একটা সিরিজ আসতে চলেছে, আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন পরের যে স্টকটা, সেটা যদিও আমার ওয়াচ লিস্টে সেই অর্থে তেমন বলবো না যে ছিল, তবে আমি ওয়াচ লিস্টে বলেছিলাম, কথাটা বলেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে, এবং যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা সবাই প্রায় এই স্টকটাকে জানেন, কেন প্রচুর আমি, বা এই সেক্টরটাকেও চেনেন, প্রচুর আমি এই কথাটা বলেছি। একটু ভিডিওকে পজ করে একটু কমেন্ট করে জানাবেন তো, একটু গেস করতে পারলেন কি। চলুন, যারা গেস করেছেন অনেকটাই ঠিক আছে, সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড আমি অনেক নিচের লেভেল থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং আমি এটাও বলেছিলাম যে ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে হ্যাল, কোচিন শিপইয়ার্ড এগুলো যথেষ্ট ভালো কোম্পানি, কিন্তু ডিপসে নেওয়ার প্ল্যান থাকবে, ওই ব্রেকআউটে নয়, এটাও আমি বারবার বলেছিলাম। তো দেখতে গেলে কোচিন শিপইয়ার্ড কিন্তু এই কদিন একটু কনসলিডেট করেছে, সেই অর্থে ডিপস এখানে একটু এসেছিল, কিন্তু তারপর এই ক্যান্ডেলটা থেকেই বুঝতে পারছেন, ভালো করে টেকনিক্যালটা দেখুন, ক্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে যে সেলাররা প্রথমে এই রেড ক্যান্ডেলটা বানানোর সময় নিচে এনেছিল, দামটাকে নিচে এনেছিল, কিন্তু ক্লোজিং হতে হতে, বন্ধ হতে হতে বুলসরা আবার কিন্তু ওকে বাই করে উপরে নিয়ে গিয়ে ক্লোজিংটা দিয়েছে।
তাই জন্যই তো এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে। ওসব হ্যামার ট্যামার তারপর ডোজি ওসব ভুলে যান। মানে ব্যাপারটা কি হচ্ছে, বায়ার আর সেলারের মধ্যে কি দ্বন্দ্ব চলছে, কি ইমোশনটা চলছে সেটা বোঝার চেষ্টা করুন। আপনারা নিশ্চয়ই আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা দেখেছেন, সেখানে কিন্তু আমি এই ইমোশনগুলো আপনাদের সাথে এক্সপ্লেন করেছি। এবং সেটাই দেখুন এখানে যেহেতু শেষবেলায় বায়ার্সরা হাভি ছিল, তাই জন্যই কিন্তু মানে আপার হ্যান্ডে ছিল, তাই জন্যই কিন্তু পরের দিন কিন্তু সুন্দর একটা গ্যাপ আপ ওপেন হয়ে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। বাজার যেখানে খারাপ, এটা মনে রাখবেন, বাজার যেখানে খারাপ, কেন নিফটি দেখুন রেড, প্রায় 100 পয়েন্টের মতো রেডে বন্ধ হয়েছে। সেখানে এলএনটিও কিন্তু অল্প হলেও আমার মনে হয় এলএনটিও ভালোই বন্ধ দিয়েছে, যদি দেখি আমি, হ্যাঁ এলএনটিও 4 টাকা হলেও পজিটিভে বন্ধ দিয়েছে। আচ্ছা, আর কোচিন শিপইয়ার্ডও দেখুন 2%-এর মতো প্লাস। তার মানে বোঝা যাচ্ছে এরা বাজারকে আউট পারফর্ম করছে। বাজার যেখানে 100 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স যেখানে 400 পয়েন্ট মাইনাস, সেখানে এরা অল্প হলেও পজিটিভে আছে, যেটা দেখাচ্ছে যে ইন্ট্রিনসিক্যালি এগুলো স্ট্রং স্টক। এইটা মনে রাখবেন, এটা কিন্তু টেকনিক্যালের একটা ওয়ান অফ দ্য প্যারামিটার। এই শুধু চার্ট দেখলেই হবে না, একটু এই প্যাটার্নগুলো একটু বুঝতে হবে, বা পারিপার্শ্বিক যে পরিস্থিতি আমি যেগুলো বলি। ঠিক আছে, এলএনটি লার্জ ক্যাপ স্টক ছিল, ঠিক আছে, কিন্তু কোচিন শিপইয়ার্ড নিশ্চয়ই এলএনটির মতো তুলনা করব না, কিন্তু তা সত্ত্বেও এর যে কম্পারেটিভ আউট পারফর্ম কিন্তু বাজারকে এ করছে, তার জন্য আমি কিন্তু সেকেন্ড স্টক এই কোচিন শিপইয়ার্ডে কিন্তু বাদবাকি মোটামুটি 1-1.5 লাখ টাকার মতো সেখানেও সুইং এর জন্য রাখা আছে। ঠিক আছে, চলুন এবার তো মোটামুটি কারণটা বোঝা গেল। এবার আমি আমার ব্রোকারের এখানে গিয়ে বলবো যে অ্যালোকেশনটা আমি এরকম করলাম কেন, 14 লাখ টাকা এলএনটিতে আর এইখানে 1-1.5 লাখ টাকা কেন মানে কোচিন শিপইয়ার্ডে, উল্টো তো হতে পারতো, কেন এরকম করলাম সেটাও এক্সপ্লেন করব। তার আগে চলুন যাই একটু ব্রোকারের এখানে, যে সেখানে একটু পজিশনটা আমরা দেখিয়ে নিই, একটু রিফ্রেশ করে দিই। এটা এটা এরা এখনো মানে ডিম্যাটে জিনিসগুলো এই করেনি, কারণ এইগুলো দেখতেই পাচ্ছেন মানে জাস্ট আগের দিন ট্রেডটা করেছি। এখানে দেখতেই পাচ্ছেন 400 কোয়ান্টিটির আমি নেওয়া আছে, অল্প একটু প্রফিটে আছি, মানে 3593 টাকায় এলএনটি বন্ধ দিয়েছে, সুতরাং 2000 টাকার মতো লাভে আছি। আর কোচিন শিপইয়ার্ডটা আমি 620 টাকার মতো লাভে আছি। ঠিক আছে, যাই হোক এইটাই হচ্ছে ব্যাপার। এবার 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 আপনাদের মনে প্রশ্ন হবে, এখানে আমি লিখে দেখাই যে সঞ্জয় তুমি তো এই করলে, তাহলে বেশি অ্যালোকেশনটা আমি এলএনটিতে করেছি কেন, এইটা একটু জানতে হবে। এটা জানতে হবে, আমি পার্সোনালি এইটা একটু ফলো করি, যে আমি যদি 3টে স্টক চুজ করি, যেখানে একটা লার্জ ক্যাপ আর একটা একদম স্মল ক্যাপ বা আর একটা মিড ক্যাপ, এরকম আমি লার্জ ক্যাপে একটু বেশি জিনিসটা কিন্তু অ্যালোকেট করার পক্ষপাতী থাকি, যখন আমি একটা ইভেন্টকে প্লে করছি। এটা মাইন্ড কোট আনকোট, যখন আমি একটা ইভেন্টকে প্লে করছি, কেন সামনে বাজেট আছে। দেখুন এটা তো ট্রেডিং এর জন্য, একদম শর্ট টার্ম ট্রেডিং এর জন্য। এমনি তো এলএনটি আমার পার্সোনাল পোর্টফোলিওতেও ধরুন আছে, অ্যাজ আ ডিসক্লেমার কিছু স্টক নেওয়া আছে, আমার যে মিউচুয়াল ফান্ডগুলো কেনা আছে, মিউচুয়াল ফান্ডগুলো বকলমে এলএনটিতে ইনভেস্ট নিশ্চয়ই করে। নিফটি বিজ যে আমার নেওয়া আছে, নিফটি বিজের মধ্যেও এলএনটি আছে, সুতরাং এলএনটিতে এক্সপোজার আমার আছে। আলাদা করে ট্রেড কেন করছি, সেটা তো সামনে বাজেটও আছে, প্লাস একটা ইনফ্রাস্ট্রাকচারের প্লে আছে, সেটার জন্যে আমার খুব একটা লং টার্মের বা মিডিয়াম টার্মের হোল্ডিংয়ের কোনো এই নেই, মানে আশা নেই। মানে এই ট্রেডিংটা এই নয় যে ট্রেডিংটা আমি 6 মাসের জন্য রাখবো, না তাও নয়। তা শর্ট টার্মের যখন প্ল্যান, সুইং ট্রেডিংয়ের স্পেশালি কিছু দিনের জন্যে, তখন নিশ্চয়ই আমি একটু সেফটি জিনিসটা কিন্তু পছন্দ করি। তার জন্যই এলএনটিতে কিন্তু আমি একটু বেশি পরিমাণ অ্যালোকেট করেছি, আর কোচিন শিপইয়ার্ডে কম্পারেটিভলি একটু কম করেছি। হয়তো কিন্তু মানুষ একটু উল্টো করে, অনেকে কি করে, যেহেতু কোচিন শিপইয়ার্ড খুব নাচানাচি করে, দেখবেন কোচিন শিপইয়ার্ড কোনোদিন 5% বাড়তে পারে, কিন্তু এলএনটির মতো স্টক একটা বড় হাতি 5% ফট করে বাড়বে, তা কিন্তু আশা করাটা ভুল। তাহলে মানুষ কি করে, ও কোচিন শিপইয়ার্ড এইসব তো বেশি নাচানাচি করছে, যেমন রেলওয়ে স্টক এইসব, তাহলে এখানে বেশি টাকাটা লাগিয়ে দিই, তাহলে পার্সেন্টেজে তো আমি এখানে বেশি লাভ পাবো, হ্যাঁ, আর ওখানে কম রাখি না। আমি একটু উল্টো, আমি একটু ডিফেন্সিভ খেলতে বেশি পছন্দ করি, যেখানে আমি এখানে মানে লার্জ ক্যাপে একটু বেশি অ্যালোকেট করি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, যেখানে একটু বড় অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করছি। আর যেটা আমার একটু রিস্কি বা একটু স্মল ক্যাপ জাতীয় স্টক, একটু অন্য, তারা বেশি রিটার্ন দিলেও সেখানে কম অ্যালোকেট পরিমাণ আমি রাখতে বেশি পছন্দ করি। এটা আমার পার্সোনাল চয়েস, এটা আমি বলছি না যে যারা করে না তারা ভুল করে বা এই করে, এটা কোনো ডিবেটে যাচ্ছি না। আমি বলছি এটা আমার পার্সোনাল স্টাইল, এবং এক একজনের ট্রেডিং স্টাইল এক এক রকম হতে পারে,
এবং সেটা ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমি রিস্কটা একটু মিটিগেট করি, সেইটা আমি আপনাদের সামনে একটু এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এটা এবার হয়তো প্রশ্ন করবেন, দাদা তুমি এটা কতদিন হোল্ড করবে, এরকম প্রশ্ন থাকবে। সেটা আমি মানে তেমন দেখছি না। আমি হয়তো বাজেটের আগে প্রফিটও বুক করে নেবো, কারণ লং মানে মিডিয়াম টার্মে রাখার আমার কোনো প্ল্যান নেই। কারণ এলএনটি বলুন, কোচিন শিপইয়ার্ড বলুন, এগুলো অলরেডি আমি ট্রেডিংয়ের জন্য অনেক নিচ লেভেল থেকে অনেকবার ট্রেড করেছি, এবারও একটু ট্রেড করলাম। তো দেখা যাক, ঠিক আছে? সেম গোজ উইথ পিএনবি অ্যান্ড যে হ্যাল আমার এখানে আছে, ঠিক আছে, সেটা নিয়ে। কারণ হ্যাল আমার অন্য পোর্টফোলিওতে একদম কম ওএফএস লেভেল থেকে নেওয়া আছে, সেটা তো আছেই। সুতরাং আলাদা করে এই যে পজিশনগুলো নিয়েছি, এগুলো খুবই শর্ট টার্মের জন্য। যাই হোক, আশা করি আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটাকে ভালো লাগলো। তবে একটা জিনিস এখানে, একটা জিনিস মনে রাখবেন যে টেকনিক্যালসে একটু স্ট্রং হতে হবে। এবার হব কি করে সঞ্জয়, হব কি করে টেকনিক্যালে স্ট্রং? তার জন্য আমার কিন্তু একটা ফ্রি অফ কস্টে সম্পূর্ণ একটা প্লেলিস্ট বানানো আছে, যেখানে 37টা ভিডিওর একটা সিরিজ দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটাও আমি আমার এই যে ভিডিওটা দেখছেন তার এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সেই প্লেলিস্টটা কিন্তু আপনারা ফলো করতে অবশ্যই পারেন, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন সবাই, আর ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।